আর ঠিক 2 বছর 2024 সেই সময় লোকসভা নির্বাচন। তার আগে আজকে গুজরাতে ভোটের ফলাফল ঘোষণা। প্রভাব পড়বে দিল্লিতে, প্রভাব পড়বে লোকসভা ভোটে। ঠিক 8:01 শুরু হওয়ার কথা গুজরাতে ভোট গণনা। সুপ্রভাত সবাইকে। শুরু করছি আজকে এই প্যানেল, আজকের এই অনুষ্ঠান। গতকাল কি হয়েছিল একবার দেখে নেওয়া যাক, এবং তার আগে গুজরাতের যে সমীকরণ তা দেখাবো আপনাদের। দিল্লি পুরসভা হাতছাড়া, পরের দিনই গুজরাতে গণনা। মোদির নিজের রাজ্যে কি টানা 7 বার সরকার গড়বে বিজেপি? আজকে হিমাচল প্রদেশেও ভোট গণনা রয়েছে। সরকার বদলের ট্রেন্ড ভাঙবে পদ্মশিবির, নাকি ক্ষমতায় ফিরবে কংগ্রেস? জোড়া ফল ঘোষণা আজ। বুধবার দিল্লি পুরসভা হাতছাড়া হয়েছে বিজেপির। বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাট বিধানসভা ভোটের ফল ঘোষণা। কি হবে গুজরাতের ফল? 2017 বিধানসভা ভোটে মোদীর রাজ্যে বিজেপিকে কড়া টক্কর দেয় কংগ্রেস। 100 টপকাতে পারেনি বিজেপি। 182টি আসনের গুজরাট বিধানসভায় বিজেপি জেতে 99টি আসনে, কংগ্রেস 77টি আসনে। কিন্তু গত 5 বছরে পরিস্থিতি অনেকটাই বদলেছে। গুজরাতে দুর্বল হয়েছে কংগ্রেস, একাধিক বড় নেতা দল ছেড়েছেন। এরই মাঝে মোদীর রাজ্যে এবার কোমর বেঁধে নামবে আপ। এবারই প্রথম তাই গুজরাতে ত্রিমুখী লড়াই। তবে প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষায় গুজরাতে এগিয়ে রেখেছে বিজেপিকে। এবার জিতলে টানা 7 বার গুজরাতে সরকার করবে বিজেপি। এবার ভোটের গুজরাতে মোরবিতে সেতু ভেঙে শতাধিক প্রাণ যায়। এই ইস্যুকে সামনে রেখে শাসক বিজেপির বিরুদ্ধে সুর চড়ায় বিরোধীরা। এর প্রভাব আদৌ ভোটে পড়ে কিনা সেটা বৃহস্পতিবারই স্পষ্ট হয়ে যাবে। বৃহস্পতিবার ফল বেরোবে হিমাচল প্রদেশেও। বিভিন্ন ভোট সমীক্ষায় ইঙ্গিত বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। 2017 বিধানসভা ভোটে হিমাচল প্রদেশের 68টি আসনের মধ্যে 44টি জিতে সরকার গড়ে বিজেপি, কংগ্রেস জেতে 21টি। 5 বছর অন্তর শাসক বদল। গত কয়েক দশক ধরে হিমাচলে এটাই ট্রেন্ড। এবার কি সেই ট্রেন্ড বদলাবে? উত্তর মিলবে বৃহস্পতিবার। নিউজ 18 বাংলা। গুজরাতে নির্বাচনের ফলাফলের ঘোষণার সব আপডেট সব থেকে সবার আগে নিউজ 18 বাংলায় চোখ রাখুন, এবং সঙ্গে অন্য খবরও থাকবে। আর কালকে কি হলো? নরেন্দ্র মোদীর দুয়ারে আপের জয়। লোকসভা ভোটের আগে দিল্লিতে ধাক্কা খেল বিজেপি। 15 বছর পর হাতছাড়া দিল্লি পুরসভা বিজেপি থেকে ছিনিয়ে নিল আম আদমি পার্টি। দেখুন। মুখ্যমন্ত্রী আদরণীয় অরবিন্দ কেজরিওয়াল, I love you too. 24 লোকসভা নির্বাচনের আগে 22 দিল্লিতে ধাক্কা খেল বিজেপি। হাতছাড়া হলো দিল্লি পুরসভা। 15 বছরের গেরুয়া শাসনে ইতি টেনে দিল্লি পুরসভার দখল নিল আম আদমি পার্টি। जिन लोगों ने हमें वोट दिया उनका बहुत बहुत शुक्रिया। जिन्होंने वोट नहीं दिया उनको मैं कहना चाहता हूं, पहले आपके काम कराएंगे फिर दूसरों के काम कराएंगे। प्रधानमंत्री जी से भी दिल्ली को ठीक करने के लिए आशीर्वाद चाहता हूं कि उनका भी, प्रधानमंत्री जी का भी और केंद्र सरकार का भी आशीर्वाद हमें चाहिए। 2014-2019 দুবারই লোকসভা ভোটে দেশ জুড়ে ছুটেছে মোদীর বিজয় রথ। আর এই দুবারই দিল্লির বিধানসভা ভোটে মোদীর বিজেপিকে ধরাশায়ী করেছে কেজরিওয়ালের আপ। এবার দিল্লি পুরসভাও বিজেপির হাত থেকে তারা ছিনিয়ে নিল। গত 24 বছরে একবারও দিল্লিতে সরকার গড়তে পারেনি বিজেপি, কিন্তু টানা 15 বছর দিল্লি পুরসভা দখলে রেখেছিল। এবার সেখানেও ঝাড়ু ঝড়। मेरे पास बहुत लोग आते हैं, सब कहते हैं केजरीवाल जी आप जो करते हो इससे वोट नहीं मिलते। वोट लेने के लिए, राजनीति करने के लिए थोड़ा सा गाली गलौज करनी पड़ती है, तू मैं करनी पड़ती है। मैं आज आप सब लोगों को कहना चाहता हूँ, हम गाली गलौज करने नहीं आए, हम शरीफों की पार्टी है। দিল্লিতে প্রেস্টিজ ফাইট, তাই পুরো যুদ্ধেও পুরো শক্তি নিয়েই ছাপিয়েছিল বিজেপি। মোদী, শাহ থেকে নাড্ডা প্রচারে নামেন সব হেভিওয়েটই। বিজেপির 7 মুখ্যমন্ত্রীও দিল্লিতে গিয়ে প্রচারে ঝাঁপান। এত কিছুর পরেও শেষ রক্ষা হলো না। বৃহস্পতিতে গুজরাতে ভোটের ফল। এর ঠিক আগের দিন মোদীর গড়ে বিজেপির হার। একে নরেন্দ্র মোদীর হার হিসেবেই তুলে ধরতে চাইছে বিজেপি বিরোধীরা। দিল্লির মানুষ বিজেপিকে হারিয়ে একটা বার্তা দিয়েছে সারা দেশের জন্য, যে আগামী দিনে
দেশের মানুষও বিজেপি সরকারকে এইভাবে পাল্টে দেবে। শুধুমাত্র এই নির্বাচনের ফলাফলকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাবার কোনো প্রয়োজন নেই, কারণ গত বিধানসভা দিল্লির নির্বাচনে বিজেপি যা ভোট পেয়েছিল তার থেকে 1% বেশি ভোট পেয়েছে, আর আপ যে ভোট পেয়েছিল এই নির্বাচনে সেই ভোট থেকে 12% ভোট কম পেয়েছে। পরিসংখ্যান বলছে আপের সাফল্য অনেকটাই হাতের ভোট টেনে। 2017 সালের দিল্লি পুরো ভোটে কংগ্রেস পেয়েছিল 21% ভোট। 2022-এর পুরো ভোটে তা কমে হয়েছে 12%, অর্থাৎ ভোট কমেছে 9%। উল্টো দিকে 2017-র পুরো ভোটে আপ পেয়েছিল 26% ভোট, এবার তা বেড়ে হয়েছে 42%, অর্থাৎ আপের ভোট বেড়েছে 16%। অনেকেরই মত কংগ্রেসের যা ভোট কমেছে সেটা মূলত আপের ঘরেই গিয়েছে। নিউজ 18 বাংলা। আবারও বলছি, গুজরাতের নির্বাচনের ফলাফল সমস্ত আপডেট সবার আগে দেখবেন, একেবারে সঠিক তথ্য দেখবেন শুধুমাত্র নিউজ 18 বাংলায়, এবং থাকবে রাজ্যের অন্যান্য খবরও। এই মুহূর্তে কারা রয়েছেন আমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন বিজেপি মুখপাত্র সুদীপ্ত গুহ, রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী, রয়েছেন আম আদমি পার্টির মুখপাত্র সোহেল রানা আলম, রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মৈত্র, এবং রয়েছেন বিশ্বজিৎ দাস, অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক। একবার দেখাবো আপনাদের আজকে গুজরাতের যে নির্বাচন, সেই নির্বাচনে ফ্যাক্টরগুলো কি কি, ভোটের ফল, সেই ভোটের ফলে ফ্যাক্টর কি কি হতে পারে, যেখানে 2017-এ যে সমস্ত ফ্যাক্টর কাজ করেছে ফুল স্ক্রিনে একবার ছবি দেখাতে বলবো, এবং তারপরে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি বুথ ফেরত সমীক্ষা এগিয়ে বিজেপি, রুরাল ফ্যাক্টর, আরবান ফ্যাক্টর অর্থাৎ গ্রাম শহর, মুসলিম ডমিনেটেড মুসলিম অধ্যুষিত এলাকা, পতিদার ফ্যাক্টর রয়েছে, অল্পেশ ঠাকুর ফ্যাক্টর রয়েছে। অল্পেশ ঠাকুর 2017 সালে যথেষ্ট বেগ দিয়েছিলেন বিজেপিকে, কিন্তু তারপরে তিনি বিজেপিতে চলে আসেন, এবং তারপরে 2019-এ কিন্তু সেই জায়গায় যেখানে অল্পেশ ঠাকুর ফ্যাক্টর, সেখানে বিজেপি ব্যাপক গেন করে, কংগ্রেস অনেক ক্ষতি হয় কংগ্রেসের। কলি ডমিনেটেড, কলি যারা জাতি, সেই কলি জাতিদের অধ্যুষিত। অন্যদিকে সেমি আরবান রয়েছে, দলিত ডমিনেটেড রয়েছে, ওবিসি আছে, ট্রাইবাল আছে, হার্দিক প্যাটেল ফ্যাক্টর যিনি এখন কংগ্রেসে। এই হচ্ছে এতগুলো ফ্যাক্টর কাজ করেছে এই ভোটে, এবং তারপরে যদি 2019-এর রেজাল্টই বহাল থাকে, তাহলে বুথ ফেরত সমীক্ষায় যা বলছে তা হতে চলেছে, অর্থাৎ বিজেপি 130 থেকে 40টি আসন পেতে চলেছে। আমি প্রথমেই সুদীপ্ত গুহর কাছে যাব। লোকে বলছে, অনেক রাজনৈতিক পর্যবেক্ষক বলছেন এবং বিরোধীরা বলছেন, এখানে যেমন তৃণমূল এবং বিজেপির সেটিং তত্ত্ব, তেমনি দিল্লিতে, গুজরাতে নাকি আপ আর বিজেপির সেটিং তত্ত্ব তারা আওড়াচ্ছেন। কারণ গুজরাতে তোমরা সিট দখল করো, ভোট কাটো কংগ্রেসের, তোমাদেরকে পুরসভাটা দিয়ে দিচ্ছি দিল্লির, বিরোধীরা বলছে। প্রথম কথা হচ্ছে যে যদি তৃণমূল এবং বিজেপির যদি সেটিং তত্ত্ব থাকতো, তাহলে কোটি কোটি টাকা খরচা করে তৃণমূল মুকুল রোহতগি, চিদম্বরম বা এদের আপনার সুপ্রিম কোর্টে নিয়ে যেত না। সেটিং তত্ত্ব ছিল সিপিএম এবং কংগ্রেসের, এবং কতটা ছিল যে কংগ্রেসের আজকের নেতারা তাদের যে সাকসেস ছিল তাদের চিফ মিনিস্টারের, সেটা বলতে লজ্জা পায়, কারণ তারা জানে যে যদি আমরা আমাদের সাকসেস বলি, তাহলে সিপিএম হয়তো আমাদের জোট থেকে বিদায় করে দেবে। কিন্তু তৃণমূল বিজেপির কোনোদিন কোনো সেটিং তত্ত্ব ছিল না। দ্বিতীয়ত আসে আম আদমি পার্টি, ওদের আমরা কোনো গুজরাটে ওদের কোনো অস্তিত্বই নেই আম আদমি পার্টির। গুজরাটের ভোট মূলত আপনি যে ফ্যাক্টরটা বললেন না, সেটা হলো গুজরাতের মানুষের পার ক্যাপিটা ইনকাম পশ্চিমবঙ্গের প্রায় দ্বিগুণ, যেখানে গুজরাটে মানুষের ওখানে পেট্রোলের জন্য 10 টাকা কম দিতে হয়, ওখানে ডিজেলের জন্য 10 টাকা কম দিতে হয়, ওখানে বিদ্যুতের দাম ওখানে প্রায় হাফ, ওখানকার জিনিসের দাম কম, ওখানে মানুষ ডবল টাকা ইনকাম করছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। ওখানে ভেজিটেবলের দাম কম। গুজরাতে আমার অভিজ্ঞতা নেই, এই সমস্ত তথ্যগুলো আমি জানি না যে গুজরাতে জিনিসপত্রের হাফ দাম। আপনাদের আহমেদাবাদ করেসপন্ডেন্স যারা আছে, আপনারা তাদের একবার জিজ্ঞেস করুন
যদি আমার তথ্য ভুল হয় আমি কাল থেকে আর আমি debate এ আম আসবো আদমি না। পার্টিকে আপনারা বলছেন গুজরাটে কোনো ফ্যাক্টর নয়, কোনো ফ্যাক্টর নয়। এক্সিট পোলে বলছে অন্তত 10 থেকে 15টা আম আদমি পার্টি আসন পাবে। দিল্লিতে আপনাদেরকে মুখ থুবড়ে পড়তে হয়েছে না, আম আদমি পার্টির কাছে। আপনারা দিল্লি- পার্সেন্টেজের কথা বলবেন। দিল্লির ব্যাপারটা বলি, দিল্লিতে যেটা হয়েছে, দিল্লিতে কংগ্রেস সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং কংগ্রেসের পুরো ভোটটা আম আদমি পার্টিতে এসছে। তারপরেও এইখান থেকে আমি আসবো। ভোট 12% এইখান থেকে কমেছে। সুমন রায়চৌধুরীর কাছে তারপরে আসবো। 12% ভোট কমেছে আম আদমি তারপরেও কি পার্টির। আপনারা বলবেন যে আম আদমি পার্টির কাছে কংগ্রেসের ভোট গেছে, বিজেপি আসলে কাটার চেষ্টা করছে আম আদমি পার্টিকে দিয়ে আপনাদের ভোট? আমরা কিছু বলছি না। ওয়াকিবহল মহল, সংবাদ মাধ্যমের সূত্রের খবর, রাজনৈতিক বিশ্লেষক সবাই একটা কথাই বলছে, আম আদমি পার্টি বিজেপির একটা স্টুজ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে সারা ভারতবর্ষে। এটা শুধু দিল্লির মিউনিসিপ্যাল ইলেকশন নয় বা গুজরাটের যে বিধানসভা নির্বাচন সেটা নয়, সর্বত্র আম আদমি পার্টি ইজ দ্য সেকেন্ড ফেস অফ বিজেপি ইন ডিসগাইজ। মানে এতে অস্বীকার করা বিজেপির টিম বি, একদম বিজেপির টিম বি। একটু আগে উনি বলছিলেন, আমার বিজেপির বন্ধু বলছিলেন যে সেটিং এর তত্ত্ব কোথাও নেই, তৃণমূলের সঙ্গে ওনাদের কোনো সেটিং নেই, কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের সেটিং রয়েছে। আরে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের ঘোষিত জোট রয়েছে, আগামী দিনেও সেই ঘোষিত জোট থাকবে যদি সর্বোচ্চ নেতৃত্ব দুই দলের মনে করেন। এখানে আমরা কোনো সেটিং তত্ত্বের কথা বলি না, আমরা বিহাইন্ড দ্য কার্টেন কোনো কথা একটা বলি লাইন, না। ওয়ান লাইনার। যেই কংগ্রেসের মানে ইভেন বিধানসভায় বুদ্ধবাবু বলেছেন যে 34 বছরে কংগ্রেসের 55,000 মানুষকে সিপিএম এর লোকেরা খুন করেছে, তারপরও যারা নাকি জোট করতে পারে এইরকম পার্টিকে সারা ভারতবর্ষে কে, আপনি বলুন কে তাদের উপর ভরসা করবে? সেই জন্য আজকে কংগ্রেস বিভিন্ন জায়গায় উঠে যাচ্ছে, সেই জন্য সেই কংগ্রেস দিল্লিতে উঠে যাচ্ছে। কংগ্রেসকে একেবারে যাদের 55,000 লোক। করতে আপনারা তো বলছেন, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ, যে বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছেন, একটাই টার্গেট কংগ্রেস। তার জন্য তৃণমূল কংগ্রেস হোক, যে কোনো আঞ্চলিক দলকে আপনারা সহযোগিতা করতে রাজি। আপনারাই বলছেন এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একসঙ্গে লড়বেন, কিন্তু বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর দিল্লিতে বলছেন যে সবাই আসুক, আমরা কংগ্রেসকে ধূলিসাৎ করতে চাই। আমি আসবো তবে এই মুহূর্তের টাটকা খবর হচ্ছে বিজেপি এই মুহূর্তে পোস্টাল ব্যালট গোনা শুরু হয়েছে। যদিও একদম প্রাথমিকে শুরুতে পোস্টাল ব্যালট গোনা শুরু হয়েছে, পোস্টাল ব্যালট দিয়ে কিছুই বোঝা যায় না, তবুও একটা ট্রেন্ড। বিজেপি 2টি আসনে এগিয়ে এখনো পর্যন্ত, এই মুহূর্তে 3টি আসনে এগিয়ে, আরো আপডেট হয়ে গেল। পোস্টাল ব্যালট গণনা চলছে কিন্তু এখনো মূল গণনা শুরু হয়নি। সোহেল, একের পর এক আক্রমণ আম আদমি পার্টির বিরুদ্ধে, জবাব দিতে হবে। দেখুন, আম আদমি পার্টি বিজেপিরও বি টিম নয়, আম আদমি পার্টি অন্য কোনো দলেরও বি টিম নয়। আম আদমি পার্টি হচ্ছে ভারতের 130 কোটি জনগণের এ টিম। আম আদমি পার্টি কাজের ওপরে রাজনীতি করে, আম আদমি পার্টি শিক্ষার ওপরে রাজনীতি করে, আম আদমি পার্টি মানুষকে সঠিক স্বাস্থ্য দেয়, যে জায়গায় মানুষ গিয়ে চিকিৎসা নিতে পারবে। আমাদের মহল্লা ক্লিনিকের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় দিল্লিতে কাজ করে দেখিয়েছি। আজকে স্কুলগুলোকে দেখুন, দিল্লির স্কুলগুলোকে কিভাবে ডেভেলপ করা হয়েছে। তো অন্যান্য দল বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, এরা শিক্ষা নিয়ে কথা বলে না, স্বাস্থ্য নিয়ে কথা বলে না, এরা শুধুমাত্র একে অপরকে কাঁধা ছোড়াছুড়ি করে। এটা লজ্জার বিষয় ভারতবর্ষের। আজকে গুজরাটের আনএমপ্লয়মেন্ট হার দেখুন, বেকারত্ব দেখুন কত বেড়েছে। আজকে গুজরাটের যে মূল্যবৃদ্ধি, মানুষ নাজেহাল হয়ে গেছে দৈনন্দিন জিনিসপত্র কেনা নিয়ে, প্রচুর ভাবে মূল্যবৃদ্ধি হয়েছে। রিসেন্ট যে রেশিও বেরিয়েছিল কিছুদিন আগে, সেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষে দিল্লিতে 2.99% অনলি মূল্যবৃদ্ধি হয়েছে, যে জায়গায় গুজরাটের যদি দেখা যায় সেখানে 6.9 বা তারও বেশি মূল্যবৃদ্ধির রেশিও হয়েছে। তো এখানে বিজেপি একটা ফ্যাক্টর নয়, আম আদমি পার্টি যথেষ্টভাবে ওখানে ভোট পাবে এবং আমরা এখনো আশাবাদী যে আম আদমি পার্টি ওখানে গুজরাটে সরকার নয় এবং বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনারা বলছেন। এদিকে বিরোধীরা বারবার বলে আসছে, বিশেষ করে কংগ্রেস বলে আসছে যে বিজেপির বি টিম যে কোনো ভাবে হোক সহযোগিতা করছে আপকে কংগ্রেসের ভোট কাটতে। আমরা আসবো, একটা ছোট্ট বিরতি নেব। বিরতির আগে আপনাদেরকে জানাবো পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে। পোস্টাল ব্যালট গণনার পরে যা ফল দেখা যাচ্ছে, বিজেপি এখনো পর্যন্ত 3টি আসনে এগিয়ে, একটি আসনে এগিয়ে কংগ্রেস। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র, আমি আসবো তার কাছে। তবে তার আগে আমার সহকর্মী অতনুও রয়েছেন, অতনুর কাছ থেকে জানবো বিরতির পরে যে 3টি মূল ফ্যাক্টর নিয়ে একটু অতনুর কাছ থেকে জানবো যে
ওই তিনটি ফ্যাক্টর কি কিভাবে কাজে লাগতে পারে। আসবো অতনু তোমার কাছে বিরতির পর, সঙ্গে থাকুন। SRMB रियल एज स्टील है स्मूथ और फ्लेक्सिबल जो बनाए ग्रिल्स को खूबसूरत और लोगों को दीवाना। क्या मास्टर स्ट्रोक है मैडम। मेरा नहीं, SRMB रियल एज स्टील का। খবর এখন নিবেদন করছে এলিফ্যান্ট টিএমটি 600 SD, এখন আরো এক্সট্রা মজবুত। খবর এখন নিবেদন করলো এলিফ্যান্ট টিএমটি 600 SD, এখন আরো এক্সট্রা মজবুত। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। প্রতিটি সফেদ 10 টাকার প্যাকের সাথে পান পেটিএম ক্যাশব্যাক ও আরো আকর্ষণীয় অফার। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল।
पानी से भरी बाल्टी जो जल्दी ऊपर लाएगा वही जीतेगा। हर गेम में चैंपियन जैसी पकड़, वही SRMB TMT। আগে কি দিল্লি আজকের নির্বাচনের ফলের পরে এই প্রশ্নই উঠছে। আজকে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে ট্রেন্ডে 70টি আসনের মধ্যে পোস্টাল ব্যালট গণনা চলছে, যদিও গুজরাতে 53টি আসনে এগিয়ে বিজেপি, 13টি আসনে এগিয়ে 16টি আসনে এগিয়ে কংগ্রেস, একটি অন্য। আর হিমাচল প্রদেশে 18 আসনে এগিয়ে 18টার মধ্যে 11টা আসনে এগিয়ে বিজেপি। আমি একটু চলে যাব আমার সহকর্মী অতনুর কাছে। অতনু, সুপ্রভাত। অতনু, অল্পেশ ঠাকুর, যাকে গোটা বাংলাও চিনে ফেলেছিল একটা সময় রাজনৈতিক কারণে, তিনি আবার বিজেপিতে গেছিলেন। বিজেপিতে যাওয়ার পরে দেখা গেল বিজেপির ফল 2017 জায়গায় 19-এ ব্যাপক হয়ে গেল, ফিরে পেল বলা যায় ভূমি। আজকে কি কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে? না, 100% বলা যেতে পারে যে বুথ ফেরত সমীক্ষা বলছে তাতে পরিবর্তনের কোনো জায়গা নেই, বরং অল্পেশ ঠাকুরের জন্য যে জায়গাটার বিজেপি দাঁত ফোটাতে পারছিল না, কংগ্রেস বেশ কিছুটা সিট নিয়ে নিচ্ছিল কখনো কখনো, সেই জায়গাটাও বোধহয় এবার বিজেপির হাতে আসতে পারে, অন্তত বুথ ফেরত সমীক্ষা তাই বলছে। কারণ অল্পেশ ঠাকুরের কথা বলছিল অয়ন, অল্পেশ ঠাকুর কোলি কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে, এবং এই কোলি কমিউনিটির প্রভাব কোথায় রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি। 2017 নিরিখে আমি একটু দেখাচ্ছি অল্পেশ ঠাকুর ফ্যাক্টর কোথায় কোথায় কাজ করে। মোট 182টার মধ্যে 30টি আসনে কাজ করে, যেখানে সে সময় মনে রাখতে হবে 2017 অল্পেশ ঠাকুর কংগ্রেসে ছিলেন, একজন সোশ্যাল ওয়ার্কার, সেখান থেকে কংগ্রেসে যোগ দেওয়া কারণ সংরক্ষণের দাবি করছে কোলি কমিউনিটি, এবং সেই দাবি যাতে জোরদার হয় তার জন্য কংগ্রেসে যোগ দেওয়া। কংগ্রেস 17টা আসন, বিজেপি 13টা আসন। এবার 2019, যে 2019-এর কথা অয়ন বলছিলে, 2019-এ মনে রাখতে হবে অল্পেশ ঠাকুর বিজেপিতে যোগ দেয়। 2019-এর হিসেব যদি আমরা দেখি, দেখা যাক বিজেপি 30, অর্থাৎ ওই 30টার মধ্যে থেকে 30টাই বিজেপির। এবং ভোট পার্সেন্টেজ যদি দেখা যায়, যেখানে নেক টু নেক ফাইট হতো 2012, 2017 বিধানসভায় আমরা দেখেছি, 2019-এর লোকসভায় দেখা যাচ্ছে অনেকটা পিছিয়ে পড়েছে, সেখানে 35%, 35.38%, বিজেপি 61.02%। অর্থাৎ বিজেপি ক্লিন সুইপ করে নিয়েছিল এই 30টা আসন, যেখানে কোলি কমিউনিটি, যেখানে অল্পেশ ঠাকুরের কথা চলে। যে হজের কথা বলছিলে তুমি, কংগ্রেসের হজ বলা হতো, হার্দিক প্যাটেল, অল্পেশ ঠাকুর এবং জিগ্নেশ মেওয়ানি, তার মধ্যে অল্পেশ ঠাকুরকে যখন নিজেদের দলে নিয়ে আসা সম্ভব হয়েছে তখন বিজেপি ভীষণভাবে আশাবাদী এই পুরো 30টা আসনও কিন্তু বিজেপির হাতেই আসবে। একদম। আমরা আরো তথ্য নেব তোমার কাছ থেকে, তবে এই মুহূর্তে আমি কৃষাণুর কাছে যাব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র রয়েছেন। কৃষাণু, বারবার এই বি টিমের কথা চলে আসছে, কিন্তু এখানে আবার তৃণমূল বিজেপি সেটিং এর কথা আসে। এই তৃণমূল এখানে কিসের ফ্যাক্টর? গুজরাতে বিরতির সময় বিভিন্ন নেতারা বলছিলেন যে তৃণমূলের উপস্থিতি কেন? তৃণমূল কি পারবে আসলে বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করতে? কোনোভাবে সম্ভব আগামী 24-এ? অনেকগুলো প্রশ্ন একসাথে হয়ে গেল। প্রথমে বলে রাখি যে আম আদমি পার্টি, তারা নিশ্চয়ই তাদের একটা ন্যাশনাল অ্যাম্বিশন থাকবে, বিভিন্ন রাজ্যতে তারা যাবে, তার মধ্যে কোনো গণতান্ত্রিক ব্যাপার নেই, সেটা খুবই ন্যাচারাল ব্যাপার। আমি এখানে এ টিম বি টিম বলবো না, কিন্তু প্রাইমারিলি কোনো একটি নতুন দল যখন একটা রাজ্যতে যায়, সে তো আর নতুন করে ভোটার আমদানি করে না, সে তো এক্সিস্টিং ভোটারের থেকে তার যে সমর্থক সেটাকে সে বাছার চেষ্টা করে, তাদের কাছে যাওয়ার চেষ্টা করে, তাদের ভোট পাওয়ার চেষ্টা করে। তো ন্যাচারালি কেউ না কেউ তো ক্ষতিগ্রস্ত হবে, কেউ লাভবান হবে ভোট ভাগাভাগিতে, তো এটা ন্যাচারাল প্রসেস। এই সেটিং মেটিং যারা চটকের রাজনীতি করেন, যাদের কাছে কোনো পলিটিক্যাল ইস্যু নেই, তো সেটার জন্য বলে, এবং তার জন্য আমি সাংবাদিকদের অনেক অর্থে দায়ী করব, যদিও এটা তাদের কাজ। সব রকম যে নিউজ ভ্যালু যেখানে থাকবে তারা সেটা করবে, তো এটাকে আমি এর থেকে বেশি গুরুত্ব দিতে চাই না। এক, দুই হচ্ছে যে আমি এখনো তো আপনাদের চ্যানেলেই দেখছি স্ক্রিনে যে অলরেডি আপনারা বিজেপিকে মেজরিটি না, মানে কমফোর্টেবল মেজরিটি দিয়ে দিয়েছেন গুজরাটে। আপনারা ওখানে 182টার মধ্যে আপনারা 108টা দেখাচ্ছেন। কিন্তু আমি জানি যে আমি যেটা কালকে নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তিটা দেখছিলাম, সেখানে দেখছিলাম যে সম্ভবত পোস্টাল ব্যালট আর নর্মাল ব্যালট সাইমালটেনিয়াসলি গোনা হচ্ছে। এটা শুধু পোস্টাল ব্যালট নয়, এটা এমনি ব্যালটও গোনা হচ্ছে। তৃতীয় যেটা বলি যে আমি কিন্তু এখনো অব্দি
আমার যা ফিডব্যাক, আমার যা বন্ধু বান্ধব বা সাংবাদিকদেরও অনেক অংশে যারা গুজরাটের সাংবাদিক, তাদের সাথে যে আমি গত 1 মাসে যে কথাবার্তা বলেছি, তাতে আমার মনে হয় যে বিজেপির জন্য যতটা এখন আপনারা দেখাচ্ছেন অতটা একচেটিয়া হয়তো সহজ হবে না। হ্যাঁ, নিশ্চয়ই তারা হয়তো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবেন, কিন্তু সেটা আগের বারের থেকে খুব একটা তফাৎ হবে না। আগের বার তাদের 7টা আসন বেশি ছিল মেজরিটি মার্ক থেকে, 92 মেজরিটি, ওনারা 99-তে ছিলেন। এবারও আমার মনে হয় না ওই ইয়েতে, কালকে আমি একটা ফিগার দিয়েছিলাম। কৃষাণু আসছি আপনার কাছে। আমি সরাসরি একবার গুজরাতে চলে যাব। রচনা উপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। রচনা, अभी तक 2019 से 2022 में क्या ज्यादा फायदा होगा बीजेपी को, क्या लग रहा है? देखिए, आज गुजरात विधानसभा चुनाव के जो नतीजे हैं वो सामने आने हैं। इस वक्त हम काउंटिंग सेंटर के बाहर खड़े हुए हैं और जिस तरीके से ट्रेंड आने शुरू हो गए हैं, जो बीजेपी की बात करें तो वो 101 पर आगे चल रही है, वहीं कांग्रेस की बात करें तो 30 सीटों पर आगे चल रही है और आम आदमी पार्टी ने भी अब ट्रेंड में अपना खाता खोल दिया है, 3 सीटों पर वो आगे चल रही है। और जिस तरीके से यहाँ की सीट की बात करें तो यहाँ पर 8 विधानसभाओं के नतीजे आने हैं और ये काउंटिंग सेंटर इसलिए भी अहम हो जाता है कि यहाँ पर भूपेंद्र पटेल जो गुजरात के सीएम है, उनका नतीजा इसी काउंटिंग सेंटर से बाहर आना है। और जिस तरीके के ट्रेंड्स आ रहे हैं और ट्रेंड में बीजेपी जिस तरीके से बढ़त बनाए हुए है, और यहाँ आप देखें तो यहाँ स्क्रीन सेंटर पर आपको पूरी तरीके से जो इलेक्शन के जो रिजल्ट्स हैं वो जब आने शुरू हो जाएंगे ईवीएम के, तो वो यहाँ आपको दिखने लगेंगे। और न्यूज 18 के माध्यम से हम आपको लगातार सबसे सटीक और सबसे तेज नतीजे दिखाने हैं। जी। और यहाँ आप देखिए तो पूरी व्यवस्थाएं जो की गई है, यहाँ पर बाहर काउंटिंग सेंटर के बाहर का नजारा मैं आपको दिखा रही हूँ कि पुलिस भी यहाँ पर तैनात है। व्यवस्थित रूप से यहाँ पर सारी चीजें यहाँ सिस्टमैटिक तरीके से आप देख सकते हैं। और ये इसी गेट से जो कैंडिडेट्स हैं वो भी यहाँ पर पहुंच रहे हैं। कुछ ही देर पहले कांग्रेस की जो यमी याग्निक है, जो कि RSMP भी है, वो यहाँ पर पहुंची थी और वो पूरी तरीके से कॉन्फिडेंट नजर आ रही थी। और लगातार धीरे धीरे जो ट्रेंड्स हैं वो अब सामने आने लगे हैं। तो यहाँ जो इंतजार था, क्योंकि जब होता है कि जब हम एक एग्जाम देते हैं और एग्जाम के बाद रिजल्ट का इंतजार होता है, ठीक वैसा ही यहाँ जो उम्मीदवार खड़े हैं उनके मन में चल रहा होगा, क्योंकि लगातार सभी पार्टियां जो हैं वो अपने दावे कर रही थी। लेकिन अगर हम पिछले उसकी बात करें तो यहाँ पर जो वोटिंग परसेंटेज था वो ओवरऑल 67% था और इस बार जो है वो 64 के करीब रहा है। तो अब ये जानना बेहद जरूरी हो जाता है कि गुजरात की जनता के मन में क्या है और गुजरात की जनता किसको चुनकर यहाँ पर भेजेगी। जी। तो अब जब रचना, पोस्टल बैलेट और ईवीएम का गिनती एक साथ हो रहा है क्या? देखिए, अभी जो पोस्टल बैलेट्स की जो काउंटिंग है वो हो रही है, उसके बाद जो ईवीएम की काउंटिंग है वो शुरू हो जाएंगी। क्योंकि अभी जो शुरुआती रुझान है, यानी कि जो ट्रेंड्स हैं, उसमें बीजेपी जिस तरीके से बढ़त बनाए हुए है और आम आदमी पार्टी जो यहाँ पर दावे कर रही थी प्रबल बहुमत के और सरकार बनाने के, तो अभी वो सबसे पीछे चल रही है। लेकिन अभी भी वो 3 सीटों पे आगे बढ़त बनाई है और खाता खुल गया है उनका ट्रेंड्स में। और कांग्रेस की बात करें तो 30 से 35 सीटों पर वो बढ़त बनाए हुए हैं। लगातार हम न्यूज 18 के जरिए आपको ये नतीजे दिखा रहे हैं और अहमदाबाद से इस वक्त हम खुद ग्राउंड पर खड़े हैं, जहां पर अंदर काउंटिंग चल रही है और जो उम्मीदवार है वो भी यहाँ पर पहुंचने शुरू हो गए हैं। और जैसे ही पोस्टल बैलेट की काउंटिंग शुरू होगी, उसके बाद ईवीएम की काउंटिंग शुरू होने शुरू हो जाएगी। और इसके बाद आप जब देखें पीछे तो यहाँ पर जो 8 कॉन्स्टिट्यूंसी है, यानी कि 8 विधानसभाएं हैं, उसके नतीजे यहाँ पर आने शुरू हो जाएंगे। और ये काउंटिंग सेंटर इसलिए भी ज्यादा अहम हो जाता है क्योंकि यहाँ पर जो सीएम है भूपेंद्र पटेल, उनकी सीट का नतीजा यहाँ से आने वाला है। क्योंकि बीजेपी के पास यहाँ पर जो पाला है, यानी कि बीजेपी यहाँ पर बेहद स्ट्रॉन्ग नजर आ रही है। तो अब ये देखना होगा कि आने वाले समय में जब धीरे धीरे नतीजे सामने आएंगे तो किस तरीके की जो रिजल्ट है वो देखने के लिए मिलेगा और जो पार्टियां दावेदारी कर रही थी वो दावेदारी कितनी सही यहाँ पर हो पाती है, वो भी हम आपको न्यूज 18 के माध्यम से सबसे पहले दिखाएंगे। क्योंकि यहाँ पर लगातार जो हमारी टीम है वो ग्राउंड पर काम कर रही है और ग्राउंड से सबसे तेज और सबसे सटीक नतीजे के लिए लगातार न्यूज 18 आपको बता रहा है कि किस तरीके का